আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার নবম শ্রেণীতে উঠেছো, তোমরা জানো যে তোমাদের একটা বইয়ের ভিতরেই রসায়ন পদার্থ এবং জীববিজ্ঞান, পূর্বের এই যে রসায়ন পদার্থ জীববিজ্ঞান তিনটাই দেওয়া আছে। তো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতো, স্যার আমাদের রসায়ন অংশটা নিয়ে একটু আগে ভিডিও দেন। তাদের রিকোয়েস্টে আমি চেষ্টা করছি তোমাদের রসায়ন খণ্ডটি নিয়ে আলোচনা করতে। তো মনে রাখবা, রসায়ন খণ্ডটি নিয়ে আলোচনা করতে গেলে তোমাদেরকে যে জিনিসটা সবার আগে জানতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী নিয়ে জানতে হলে তারও আগে জানতে হবে কি পর্যায় সারণীর ইতিহাস বা পর্যায় সারণীর পটভূমি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পর্যায় সারণীর ইতিহাস, একেবারে সহজভাবে মজার টেকনিকে, মজার ছলে। তাই অবশ্যই ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই। এবার দেখো, তোমাদের রসায়নের ইতিহাস বা পর্যায় সারণীর ইতিহাসটা জানতে হলে সর্বপ্রথম আমরা যে বিজ্ঞানীর নাম পাবো সেই বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যান্টনি ল্যাভোইসিয়ে। অ্যান্টনি ল্যাভোইসিয়ে, এই জায়গাতে তোমরা আমি লিখে রেখেছি ল্যাভোইসিয়ে, কারণ তোমাদের বইয়ে শুধুমাত্র ল্যাভোইসিয়ে দেয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্টনি ল্যাভোইসিয়ে সর্বপ্রথম 1789 সালে, সালটাও একটু মনে রাখবা, 1789 সালে সর্বপ্রথম এই ধারণাটা দেন। একটা জিনিস মনে রাখবা, তোমাদের বইয়ে এই জিনিসটা দেয়া আছে 1989, তথ্যটা কিন্তু ভুল দেয়া আছে। এই সালটি হবে 1789 সালে, অবশ্যই সেটা তোমরা বইয়ে সঠিক করে নিবা। এবার খেয়াল করো, 1789 সালে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে সর্বপ্রথম পর্যায় সারণীতে, পর্যায় সারণী তখনও কিন্তু ছিল না, মনে রাখবা, তখন কিন্তু পর্যায় সারণীর কোনো অস্তিত্বই নাই। তখন বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে সর্বপ্রথম মৌলগুলোকে ধাতু এবং অধাতুর ভিত্তিতে ভাগ করেন। ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতুর ভিত্তিতে ভাগ করেন। অর্থাৎ কিছু মৌল ছিল ধাতু, কিছু মৌল ছিল অধাতু, এগুলোকে উনি শুধু আলাদা আলাদা করেন, অর্থাৎ কোনগুলো ধাতু কোনগুলো অধাতু। সব থেকে মজার ব্যাপার কি জানো, অ্যান্টনি ল্যাভোইসিয়ে মাত্র 33টা মৌল নিয়ে পর্যায় সারণী শুরু করেছিলেন, মাত্র 33টা মৌল নিয়ে। তোমরা জেনে অবাক হবে যে আমাদের আধুনিক পর্যায় সারণীতে সর্বমোট মৌল হচ্ছে 118টি। ওই 118টি আর কই ছিল 33টি? একটু চিন্তা করে দেখো, তোমাদের পর্যায় সারণীতে যখন আমাদের আলোচনা শুরু হয়েছে, যেখান থেকে ইতিহাসটা চলে আসছে, মাত্র সেখানে 33টি মৌল নিয়ে শুরু হয়েছিল বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ের হাতে। তো বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে সর্বপ্রথম ধাতু এবং অধাতুর ভিত্তিতে পর্যায় সারণীতে কিছু কিছু মৌলগুলোকে ভাগ করেন। তখন কিন্তু পর্যায় সারণী ছিল না, অর্থাৎ একটা ছক তৈরি করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যান্টনি ল্যাভোইসিয়ের আর কোনো ঘটনা না জানলেও চলবে। এরপরে তোমাদের ডোবেরাইনার, জে.ডব্লিউ. ডোবেরাইনার, এনার পূর্ণ নাম হচ্ছে জে.ডব্লিউ. ডোবেরাইনার, অর্থাৎ ইয়োহান ভলফগাং ডোবেরাইনার। তো এই যে তোমাদের বইয়ে শুধুমাত্র ডোবেরাইনার দেওয়া আছে, ডোবেরাইনার বিজ্ঞানী 1829 সালে, সালটাও একটু মনে রাখবা, বিজ্ঞানী ইয়োহান ভলফগাং ডোবেরাইনার সর্বপ্রথম 1829 সালে তোমাদের ত্রয়ী সূত্র দিয়েছিলেন। ত্রয়ী সূত্র, বিজ্ঞানী জে.ডব্লিউ. ডোবেরাইনারের কি বন্ধুরা? ত্রয়ী সূত্র। একটু খেয়াল করো, ত্রয় শব্দের অর্থ কি? আমরা যদি ত্রয় লিখি, দেখো তো, আমরা লিখলাম ত্রয়, ত্রয় শব্দের অর্থ কি? ত্রয় শব্দের অর্থ কিন্তু তিন। তার মানে বোঝাই যাচ্ছে যে তিনটা করে মৌল নিয়ে কিছু একটা কাহিনী আছে, তিনটা করে মৌল নিয়ে কিছু একটা কাহিনী আছে। তাহলে ত্রয়ী সূত্রটা কি? মনে রাখবা, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়। তোমাদের একটা মজার টেকনিক বলে দেই, সেটা হচ্ছে 1913 সালে, অর্থাৎ হেনরি মোসলের আগ পর্যন্ত আমরা যত আলোচনা করব সবকিছুই পারমাণবিক ভরের ভিত্তিতে, পারমাণবিক ভরের ভিত্তিতে, পারমাণবিক ভর। মনে রাখবা, 1913 সালের আগ পর্যন্ত আমরা যা আলোচনা করব, যা কিছু আলোচনা করব, সবকিছু পারমাণবিক ভরের ভিত্তিতে। তাহলে বিজ্ঞানী জে.ডব্লিউ. ডোবেরাইনার 1829 সালে সর্বপ্রথম ত্রয়ী সূত্র দেন। ত্রয় শব্দের অর্থ তিন, তার মানে তিনটা করে মৌল নিয়ে একটা কিছু একটা ঘটবে। এবার কি ঘটবে? সূত্রে কি বলছে? যে প্রথম এবং তৃতীয় মৌল, অর্থাৎ 1 নম্বর মৌল এবং 3 নম্বর মৌলের তোমার হচ্ছে পারমাণবিক ভরের গড়, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর মৌলের পারমাণবিক ভরটা যদি আমরা গড় করি, তাহলে মাঝের মৌল অর্থাৎ 2 নম্বর মৌলের ভরের প্রায় সমান হবে,
অথবা কাছাকাছি হবে। এই জিনিসটা কিন্তু আমরা এভাবে ধারণা দিতে পারি। তোমরা পর্যায় সারণী বের করলে দেখবে যে 1 নম্বর গ্রুপের প্রথম মৌল আছে লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম। খেয়াল করো, আমরা যদি এদের ক্ষেত্রে ত্রয়ী সূত্রটা ভাববার চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হবে। মনে রাখবা, লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 3, আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 7। তাহলে খেয়াল করো, লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 7 আর পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 39। এখন আমরা গড় কিভাবে বের করি? তোমরা জানো, যতটা সংখ্যা যোগ করা হয় তত দিয়ে ভাগ করলে আমরা কি পাই? গড় পেয়ে যাই। তাহলে আমরা যদি করি যে 7 যোগ 39, তাহলে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ এটা হচ্ছে কত? 46 ভাগ 2, অর্থাৎ কত হচ্ছে? 23। তাহলে খেয়াল করো বন্ধুরা, আমরা এই যে 23 পেলাম, এই যে এটাই কিন্তু সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা। তোমরা পর্যায় সারণী বের করে দেখলে বুঝে যাবে যে লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 7, পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা 39। এই যে দেখো, এই দুইটা পারমাণবিক ভরকে যদি আমি গড় করি তাহলে 2 নম্বর মৌলটার গড়ের সমান হয়ে গেল। তাহলে এই জিনিসটাই হচ্ছে ত্রয়ী সূত্র, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর মৌলের পারমাণবিক ভরের গড় মাঝের মৌল বা দ্বিতীয় মৌলের প্রায় সমান অথবা কাছাকাছি। এই জিনিসটাই হচ্ছে ত্রয়ী সূত্র। এখানে তোমাদের প্রথম ত্রয়ী যেটা ছিল সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমাদের বইয়ে পেয়ে যাবে তোমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যেও কিন্তু ত্রয়ী সূত্র পাওয়া যায়। কি হয় পাওয়া যায়? ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35.5, আর আয়োডিনের ভর সংখ্যা হচ্ছে 126.9। তোমাদের বইয়ে দেওয়া আছে 127, 1 2 7, 127। এই দুইটাকে তুমি যদি যোগ করে 2 দ্বারা ভাগ করো তাহলে খুব কাছাকাছি, একদম কাছাকাছি মিলে যাবে না, হুবহু মিলবে না, কিন্তু কাছাকাছি চলে আসবে 80। অর্থাৎ মাঝের মৌল ব্রোমিনের ভর সংখ্যা তোমরা পেয়ে যাবা। এটাই হচ্ছে ত্রয়ী সূত্র, অর্থাৎ 1 নম্বর মৌল এবং 3 নম্বর মৌলের তোমার হচ্ছে পারমাণবিক ভরটাকে যদি আমরা গড় করি তাহলে আমরা 2 নম্বর মৌলের পারমাণবিক ভরের সমান হবে অথবা কাছাকাছি হবে। এটাই হচ্ছে ত্রয়ী সূত্র। তাহলে আমরা ত্রয়ী সূত্রটা খুব সহজেই বুঝে গেলাম। তো বন্ধুরা, এবার একটু খেয়াল করো, আমরা আলোচনা করব জন নিউল্যান্ড। তো জন নিউল্যান্ডের হচ্ছে 1864 সালে, সালগুলো একটু মনে রাখবা। 1864 সালে বিজ্ঞানী জন নিউল্যান্ড, তোমাদের বইয়ে শুধুমাত্র নিউল্যান্ড খুব সম্ভবত দেওয়া আছে, আমরা জন নিউল্যান্ড লিখেছি। তো জন নিউল্যান্ড 1864 সালে অস্টক সূত্র দেন। কি সূত্র বন্ধুরা? অস্টক সূত্র। একটু খেয়াল করো, সূত্রের মধ্যেই কিন্তু তোমরা বুঝে যাচ্ছ ঘটনাটা কি হবে। অস্টক সূত্র অর্থাৎ বোঝাই যাচ্ছে 8টা করে মৌল নিয়ে এবার কিছু একটা হবে। যেহেতু রসায়ন মানে মৌলের খেলা, তার মানে এই জায়গাতে এবার 8টা করে মৌল নিয়ে কিছু একটা হবে। কি হবে? বিজ্ঞানী জন নিউল্যান্ড বলছেন যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয়, আবারও একটা কথা আমি বলেই দিছি, 1913 সালের আগ পর্যন্ত সব পারমাণবিক ভর। যেহেতু আমরা 1864 সালে আছি, তার মানে কি? পারমাণবিক ভর। তাহলে 1864 সালে বিজ্ঞানী জন নিউল্যান্ড কি বললেন? মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হয়, অর্থাৎ যার ভর কম তাকে আগে রাখবো, তার থেকে একটু যার ভর বেশি তাকে পরে রাখবো, আরো যার ভর বেশি তার পরে রাখবো, আরো যার ভর বেশি তার পরে রাখবো। এভাবে যদি ভরের ভিত্তিতে সাজানো হয় তাহলে প্রথম এবং অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এভাবে ভরের ভিত্তিতে সাজানো হলে 1 নম্বর মৌলের সাথে 8 নম্বর মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল খুঁজে পাওয়া যায়। এটাই হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব বা অষ্টক সূত্র। তো অষ্টক তত্ত্বটা আমরা কি বললাম? যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হলে 1 নম্বর মৌলের সাথে 8 নম্বর মৌলের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম মিল খুঁজে পাবো। এটাই হচ্ছে কি? অষ্টক তত্ত্ব। তো এই জিনিসটা বুঝবার জন্য বিজ্ঞানী জন নিউল্যান্ড 3টি অষ্টক দিয়েছিলেন। তার 3টি অষ্টক আমি এখানে তোমাদের লিখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দেখো, আমি এখানে 3টি অষ্টক লিখলাম। এই 3টি অষ্টক বিজ্ঞানী জন নিউল্যান্ডের দেয়া অষ্টক ছিল। এবার জন নিউল্যান্ডের অষ্টকগুলোকে আমরা একটু এভাবে চিন্তা করি। দেখো, প্রথমত আমি কিন্তু এগুলো ভরের ভিত্তিতে সাজিয়েছি। এই টপিকটা তোমাদের বইয়ে দেওয়া নাই, তবে তোমাদের জেনে রাখা ভালো। এই যে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরপরে ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এরপর ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ক্রোমিয়াম, তারপরে হচ্ছে টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, আর হচ্ছে আয়রন। এই জিনিসগুলোকে কিন্তু, এই যে মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো আছে। মনে রাখবা, জন নিউল্যান্ডের অষ্টক সূত্রে তিনি 3টি অষ্টক দিয়েছিলেন। এটাকে বলা হয় প্রথম অষ্টক, এটাকে বলা হয় দ্বিতীয় অষ্টক, এটাকে বলা হয় তৃতীয় অষ্টক।
এই যে তিনটা অষ্টকে, প্রত্যেকটি অষ্টকে মৌলের সংখ্যা কিন্তু 7টা করে, প্রত্যেকটি অষ্টকে মৌলের সংখ্যা 7টা করে। এবার খেয়াল করো, আমরা কি বললাম যে অষ্টক সূত্রটা কি, 1 নম্বর মৌলের সাথে 8 নম্বর মৌলের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একদম মিল খুঁজে পাওয়া যায়, এটাই হচ্ছে অষ্টক তত্ত্ব। দেখো তাহলে আমরা যেখান থেকেই শুরু করি না কেন, আমরা যদি হাইড্রোজেন থেকে শুরু করি তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 ঠিক সোজা নিচে নিচে আসবে। আমরা যেখান থেকে শুরু করি, ধরো আমি এখান থেকে শুরু করলাম, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 ঠিক সোজা নিচে নিচে আসবে। এটাকেই বলা হয়েছে জন নিউটনের অষ্টক তত্ত্ব। এখন তোমাদের কথা হচ্ছে স্যার এটা মনে রাখবো কিভাবে? একদম ইজি, দেখো খেয়াল করে আমরা একটু মজার ছলে এটা মনে রাখতে পারি যে সা রে গা মা পা ধা নি সা। দেখো বন্ধুরা, সা রে গা মা পা ধা নি সা। দেখো তো 1 নাম্বারটা ছিল সা, 8 নাম্বারটা ছিল সা, মাঝের আর কোনোটা কি মিল আছে? না। 1 নাম্বারের সাথে 8 নাম্বারে মিল আছে, সা রে গা মা পা ধা নি সা। 1 নাম্বারের সাথে 8 নাম্বারের মিল আছে। তাহলে দেখো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এরপরও যদি তোমরা বলো যে ভাইয়া মনে থাকবে না, তাহলে আমি তোমাদেরকে দেখো এবার একটা মজার টেকনিক বলে দিচ্ছি। সেটা কি, মনে করো যে আমি একজন মূর্খ ফেরিওয়ালা, আমি গ্রামে যাচ্ছি, গ্রামে গ্রামে গঞ্জে কিন্তু চুরি ফিতা বিক্রি করার জন্য আগে মানুষ চলে আসতো। তো ধরো আমি ফেরি করে চুরি ফিতা বিক্রি করতে যাচ্ছি গ্রামে। চুরি ফিতা বিক্রি করতে গেলে আমি কি বলবো? হেই লিবেন বেনি চুরি, তারপর কি বলবো? নিপস্টিকো ফাইন। এবার খেয়াল করো, একটু মজার ছলে কিন্তু আমরা বলতেছি হেই লিবেন বেনি চুরি নিপস্টিকো ফাইন। এই কথাগুলো একটু মিল খুঁজে দেখো। হেই অর্থাৎ হাইড্রোজেন, লি অর্থাৎ লিথিয়াম, বেন অর্থাৎ বেরিলিয়াম, তারপরে কি বেনি অর্থাৎ বোরন, অর্থাৎ আমরা বি খুঁজে পাচ্ছি, প্রথম লিটারটা খুঁজে পাচ্ছি। তারপরে চুরি অর্থাৎ কার্বন, চুরি বানান করতে গেলে সি আসবে। তারপরে দেখো নিপস্টিক, মনে রাখবা যেহেতু আমি বলে দিলাম আমি মূর্খ একজন ফেরিওয়ালা, মূর্খ মানুষ অনেকেই কিন্তু লিপস্টিক বলতে পারে না, তারা বলে কি নিপস্টিক, এই জন্য আমি কি বললাম? নিপস্টিক। ও তারপরে কি ফাইন। তাহলে কি পেলাম আমরা? দেখো হেই লি বেন বেনি চুরি নিপস্টিক ও ফাইন। এরপরে ধরো একটু মজার ছলে, ধরো আমার একজন বান্ধবী আছে মেঘা, আমার একজন বান্ধবী আছে মেঘা। এখন মেঘা আলী শিকদার নামের একটা ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আলী শিকদার আবার অন্য একটা মেয়ে তিন্নি তিন্নি নামে আরেকটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এখন খেয়াল করো, আমার যেহেতু বান্ধবী মেঘা, তাহলে আমার উচিত হচ্ছে কি মেঘাকে একটু সতর্ক করে দেওয়া যে তুমি কি আলী শিকদারের কাছ থেকে দূরে থাকো, আলী শিকদার আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই জিনিসটাকে একটু আমরা যদি ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করি, দেখো তো কেমন হয়। শোনো সোডিয়াম, শোনো মেঘা আলী শিকদার প্রেমের সমাধি করলো। দেখছো কথা, প্রেমের সমাধি করে ফেলতেছে। তাহলে কি পাচ্ছে? শোনো মেঘা আলী শিকদার প্রেমের সমাধি করলো। এরপরে কি? কবিতা, কাব্য, রচনাটা অতিরিক্ত, রচনাটা অতিরিক্ত। তারপরে করে তিন্নির মন ফিরে চায়টা হচ্ছে অতিরিক্ত। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো যে শোনো মেঘা আলী শিকদার প্রেমের সমাধি করলো, কবিতা কাব্য রচনা করে, রচনাটা অতিরিক্ত করে তিন্নির মন ফিরে চায়টা অতিরিক্ত। দেখো তো আর কোনো কঠিন লাগবে তোমাদের? যদি আমার টেকনিকটা ছন্দটা মনে থাকে, তাহলে কিন্তু তোমাদের এই যে অষ্টক সূত্রটা খুব সহজেই মনে থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা সম্পূর্ণ ছন্দটা আরেকবার একটু বলবার চেষ্টা করি, আমার তালে তালে তোমরাও কিন্তু বলবা। দেখো হেই লিবেন বেনি চুরি নিপস্টিকো ফাইন, অর্থাৎ তুমি একজন ফেরিওয়ালা। এরপরে কি? শোনো মেঘা, এই শোনো মানে হচ্ছে এন এতে শোনো কেন নিলাম? কারণ এন এ এটা হচ্ছে সোডিয়াম, উচ্চারণ কি সোডিয়াম, এই জন্য নিলাম শোনো। তাহলে শোনো মেঘা আলী শিকদার প্রেমের সমাধি করলো। এরপরে কি? কবিতা, তারপরে কি? কাব্য, এরপর রচনাটা অতিরিক্ত, এরপর করে সিআর করে, তিন্নির টিআই, তারপরে মন এমএন, ফিরে এফই, চায়টা অতিরিক্ত। এভাবে তুমি খুব সহজে জন নিউল্যান্ডের অষ্টক তত্ত্বটা খুব সহজে মনে রাখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, অষ্টক তত্ত্বটা তোমরা কেমন বুঝলে কিনা অবশ্যই কমেন্টসে জানিও। দেখো বন্ধুরা, আমরা দিমিত্রি মেন্ডেলিভ অর্থাৎ আমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার কিন্তু হয়ে গেছে। এবার আমরা দিমিত্রি মেন্ডেলিভের তথ্য জানবো। মনে রাখবা বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ 1869 সালে সর্বপ্রথম একটা সূত্র দেন, যেটি পর্যায় সূত্র নামে পরিচিত। সূত্রটা কেমন ছিল? যে উনি মৌলগুলোকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান, পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান। পারমাণবিক ভরের ভিত্তিতে তিনি এভাবে সাজান যে তোমার হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়ে দেখা যায় যে অর্থাৎ যার পারমাণবিক ভর সংখ্যা আগে
তাকে তিনি আগে রাখেন, যার পারমাণবিক ভর সংখ্যা পরে অর্থাৎ একটু বড় তাকে পরে রাখেন, তার চেয়ে বড় তাকে পরে রাখেন, তার চেয়ে বড় তাকে পরে রাখেন। এভাবে উনি পারমাণবিক ভরের ভিত্তিতে সর্বপ্রথম দিমিত্রি মেন্ডেলিভ একটা পর্যায় সারণী তৈরি করেন মাত্র 67টা মৌল নিয়ে। মনে রাখবা এই যে 67 অর্থাৎ 67টি মৌলের মধ্যে তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63, অর্থাৎ 63টি মৌল তখন আবিষ্কৃত ছিল, আর 4টা মৌল ছিল তখন অনাবিষ্কৃত। তাহলে এই যে 67টা মৌলের মধ্যে 63টি আবিষ্কৃত মৌল নিয়ে সর্বপ্রথম বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, এটার ফুল নাম, এনার ফুল নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, 1869 সালে সর্বপ্রথম একটা সূত্র দেন, সেটাকে বলা হয় পর্যায় সূত্র। সূত্রটি কি ছিল? যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পায় তাদের পারমাণবিক ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। অর্থাৎ যার ভর সংখ্যা কম ছিল তাকে আগে রাখছেন, যার ভর সংখ্যা পরে ছিল বা বেশি ছিল তাকে পরে রাখছেন। এভাবে উনি পারমাণবিক ভরের ভিত্তিতে একটা ছক তৈরি করেন, সর্বপ্রথম একটা ছক তৈরি করেন। সেই ছকটা কতটা ছিল মনে রাখবা, সেই ছকে পর্যায় সংখ্যা, সেই ছকে পর্যায় সংখ্যায় ছিল হচ্ছে 12টি, আর গ্রুপ সংখ্যা ছিল হচ্ছে 8টি। মনে রাখবা তখন কিন্তু গ্রুপ ছিল কম, পর্যায় ছিল বেশি। কার বেলায়? এটা দিমিত্রি মেন্ডেলিভ। এরপরে আমাদের আধুনিক পর্যায় সারণীটা কেমন? আধুনিক পর্যায় সারণীতে পর্যায় হলো 7টি আর গ্রুপ হলো 18টি। এটা কিন্তু আমরা আধুনিক পর্যায় সারণী, কিন্তু আমরা তো এখনো আধুনিক পর্যায় সারণীতে আসিনি। আমরা কততে আছি? 1869 সালে। তাহলে 1869 সালে যখন পর্যায় সারণীটি দেওয়া ছিল, কয়টা মৌল? 63টি মৌল। অর্থাৎ 67টা উনি ঘর তৈরি করেছেন, কিন্তু 63টি আবিষ্কৃত ছিল, 4টা অনাবিষ্কৃত ছিল। এই যে সেই সেই পর্যায় সারণীটি ছিল হচ্ছে 12টি পর্যায় এবং 8টি গ্রুপ বা 8টি কলাম। এভাবে তিনি পর্যায় সারণী তৈরি করেছিলেন। এখন উনি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাতে গিয়ে দেখলেন একটা ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা কি? আর্গন এবং পটাশিয়াম। আর্গন আর হচ্ছে কি পটাশিয়াম। তো আর্গন এবং পটাশিয়ামের যদি আমরা পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাতে চাই, আমরা জানি যে পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 39, আর্গনের ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে একটু খেয়াল করতো বন্ধুরা, কাকে আগে রাখতে হবে? তোমরা নিশ্চয়ই বলবে পটাশিয়ামকে আগে রাখতে হবে, কারণ উনি বলছেন যার পারমাণবিক ভর সংখ্যা কম তাকে আগে রাখতে হবে, যার পারমাণবিক ভর সংখ্যা বেশি তাকে পরে রাখতে হবে। তাহলে উচিত কি পটাশিয়ামকে আগে রাখা, তারপর আর্গনকে রাখা। কিন্তু উনি আর্গনকেই আগে রাখছিলেন এবং পটাশিয়ামকে পরে রাখছিলেন, রেখে বলছিলেন এটা আমার নিয়মের ব্যতিক্রম, এটা আমার নিয়মের ব্যতিক্রম। ওনার নিয়ম কি ছিল? যার ভর সংখ্যা কম সে আগে থাকবে, যার ভর সংখ্যা বেশি সে পরে থাকবে। কিন্তু উনি আর্গনকে আগে রাখলেন যার ভর সংখ্যা বেশি, তারপরও আগে রাখলেন পটাশিয়ামের আগে রাখলেন। তাহলে এই জিনিসটা ওনার নিয়মের ব্যতিক্রম ছিল। মনে রাখবা এটা কিন্তু ওনার নিয়মের একটা ব্যতিক্রম ছিল। আরো কিছু ভুল ছিল, সেটা হচ্ছে ফসফরাস এবং ক্লোরিন, এর মাঝের মৌলটা সালফার তখনও কিন্তু আবিষ্কৃত হয়নি। তখন এর জন্য উনি একটা ঘর ফাঁকা রেখেছিলেন, তখনও সালফার আবিষ্কৃত হয়নি। ফসফরাসের পরে ক্লোরিন ছিল মাঝে, উনি জানে না যে এই ঘরে কে বসবে, তখনও সালফার আবিষ্কৃত হয়নি, যার জন্য ওনার পর্যায় সারণীটা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। এরপরে মনে রাখবা, এরপরে সর্বপ্রথম 1913 সালে হেনরি মোসলে। তাহলে দেখো আমরা কিন্তু এটা বুঝে গেলাম। এবার হচ্ছে হেনরি মোসলে 1913 সালে এই যে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়, পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়। তাহলে বন্ধুরা পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন কে? বিজ্ঞানী হেনরি মোসলে। মনে রাখবা হেনরি মোসলে 1913 সালে এসে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার সাথে সাথে ওই বছরেই কিন্তু 1913 সালের শেষের দিকে এসে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ তার পর্যায় সারণীর সূত্রটা আবার চেঞ্জ করে দিলেন। ইনি খুব বুদ্ধিমানের বিজ্ঞানী ছিলেন। কি রকম খেয়াল করে দেখো, বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভের এটা তো বুঝতে পারছো যে মৌলসমূহের ভর সংখ্যা যত বৃদ্ধি পাবে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তত বৃদ্ধি পাবে, এটা ছিল পর্যায় সূত্র। এরপরে 1913 সালে যখনই পারমাণবিক সংখ্যা আবিষ্কার হলো তখনই বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ তার পর্যায় সূত্র চেঞ্জ করলেন। সূত্র চেঞ্জ করে নাম দিলেন কি? আধুনিক পর্যায় সূত্র। সেটা কি ছিল? যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পায়, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পায়
তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। এর আগেরটা আমি কি বলছি, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পায় তাদের পারমাণবিক ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। আর এবার কি বললাম, যে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পায় তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। আর এটাকেই বলা হয় আধুনিক পর্যায় সূত্র। অর্থাৎ বর্তমান পর্যায় সারণীতে আমরা যা কিছু পাবো সবকিছু কিন্তু পারমাণবিক সংখ্যার ভিত্তিতে হয়ে থাকে। তাহলে এখন খেয়াল করে দেখতো, পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পরে দেখা গেল যে আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। ওই যে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ বলছিলেন কি আমার নিয়মের ব্যতিক্রম, হ্যাঁ এটা কিন্তু ঠিকই ছিল। উনি কিন্তু আর্গনকে আগে রাখছিলেন, রেখে বলছিলেন আমার নিয়মের ব্যতিক্রম। যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হলো তখন দেখা যাচ্ছে যে আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে এখন বলতো কি আগে থাকবে? নিশ্চয় আর্গন। এই জন্যই কিন্তু আর্গনই আগে আসছে, এরপরে পটাশিয়াম আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পরে পুরো পর্যায় সারণীর একদম ইতিহাসটাই পাল্টে গেল। যার কারণে ওই যে পারমাণবিক সংখ্যা 1913 সালে আবিষ্কৃত হলো, এরপরে পর্যায় সারণী একদম পূর্ণতা পেয়ে গেল। তো পর্যায় সারণী পূর্ণতা পেল কার মাধ্যমে? হেনরি মোসলের পারমাণবিক সংখ্যা আবিষ্কারের মাধ্যমে। কিন্তু 1913 সালে ওই যে দিমিত্রি মেন্ডেলিভ আধুনিক পর্যায় সূত্র দেন। আধুনিক পর্যায় সূত্র দেন, কি সূত্র দেন? যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধি পায় তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে। আর এটাকেই বলা হয় আধুনিক পর্যায় সূত্র। আর এটাই আধুনিক পর্যায় সূত্র হওয়ার কারণে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। তাহলে পর্যায় সারণীর জনককে? বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। আর আধুনিক পর্যায় সারণীতে 2012 সাল পর্যন্ত সর্বমোট আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 112টি। সরি, 112টি হবে এখানে, 112টি। তাহলে সর্বমোট 2012 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 112টি। এরপরে 2017 সালের দিকে এসে আরো কিছু মৌল যুক্ত হয়ে অর্থাৎ সর্বমোট এখন মৌলের সংখ্যা হচ্ছে 118টি। আর এই 118টি মৌলের মধ্যে গ্রুপ হলো 18টি গ্রুপ, আর পর্যায় হচ্ছে 7টা। এটাই হচ্ছে আধুনিক পর্যায় সারণী। তাহলে আধুনিক পর্যায় সারণীটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সম্পূর্ণ ইতিহাসটা তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো। তারপরও যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। তবে তোমাদের ক্লাসটি ভালো লাগলো কিনা সেটা কমেন্টসে জানাতে ভুলো না যেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।